হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে, অর্থাৎ খতিয়ান নিয়ে। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাঠ্যবই সৃজনশীল প্রশ্ন নম্বর 4। তারপর প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নিই। জনাব বড়ুয়া একজন ব্যবসায়ী। সাভারে আশুলিয়ায় বড়ুয়া নার্সারি নামে তার একটি নার্সারি আছে। সেখানে তিনি নানান ধরনের ফুল, ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন করেন। 2017 সালের জুলাই মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়। জুলাইয়ের 5 তারিখ রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা। জুলাইয়ের 10 তারিখ রাশেদ অ্যান্ড কং এর নিকট নগদে বিক্রয় 37,000 টাকা। জুলাইয়ের 19 তারিখ গাছ ফেরত দেওয়া হলো 2500 টাকা। জুলাইয়ের 30 তারিখ কর্মচারীকে বেতন দেওয়া হলো 4,500 টাকা। জুলাইয়ের 31 তারিখ বিজ্ঞাপন ব্যয় 1500 টাকা। আমরা উদ্দীপকটা করে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কী করতে বলছে। ক নম্বরে কি বলছে, বড়ুয়া নার্সারির 5 ও 10 জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করো। খ নম্বরে কি বলছে, রহিম অ্যান্ড সন্স হিসাব ও নগদান হিসাব টিচাকে খতিয়ানভুক্ত করো এবং যে নির্ণয় করো। ঘ নম্বরে কি বলছে, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন ও বিজ্ঞাপন হিসাব চলমান জের সাথে প্রস্তুত করো। আমরা উদ্দীপকটা করে নিচ্ছি এবং সৃজনশীল প্রশ্ন আমাদের কি করতে বলছে আমরা সেটাও করে নিয়েছি। তো এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক নম্বর, অর্থাৎ বড়ুয়া নার্সারি 5 ও 10 জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করব। আমরা এটার জন্য জাবেদার একটা ছক নেব। আমরা জানি জাবেদার ছক কীভাবে তৈরি করতে হয়। আর জাবেদার ছকে 5টা ঘর থাকে। প্রথমে তারিখ, বিবরণ, ক্ষতিনির্দিষ্ট ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে 5 তারিখ ও 10 তারিখের লেনদেনের উপর জাবেদা করতে, তাহলে প্রথমে আমরা 5 তারিখে চলে যাই। 5 তারিখ কী বলছে, রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা। তো যেহেতু ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু রহিম অ্যান্ড সন্স একজন ব্যক্তির নাম, তার নিকট থেকে ক্রয় করছি, তার মানে কি ধারে ক্রয় করেছি। যেহেতু ধারায় ক্রয় করছি তাই ধারে ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট, এবং যেহেতু আমরা নগদ টাকা দিই না, অর্থাৎ আমাদের কাছে টাকা পাবে, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। এক তারিখ দিয়ে 2000 সাল 2017 সালের 15 জুলাই। কয় তারিখ, 5 তারিখে কি লিখবো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি, আমাদের ডেবিট, আর আমরা কি করছি, ধারে ক্রয় করছি, এই জন্য কি লিখবো, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কি আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি, যেহেতু পাওনাদারের নাম উল্লেখ আছে এই জন্য আমরা কি করবো, পাওনাদার নামকে রহিম অ্যান্ড সন্স, তাহলে আমরা রহিম অ্যান্ড সন্স লিখে দেবো। রহিম অ্যান্ড সন্স হিসাব কি, ক্রেডিট। কত টাকার পণ্য আমরা ক্রয় করেছি, 25,000 টাকা, তাহলে ডেবিট কলামে বসবে 25,000 টাকা, ক্রেডিট কলামে কি হবে, 25,000 টাকা। আমরা জানি জাবেদা কি করতে, ব্যাখ্যা দিতে, তো ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে দেবো। আমরা কি লিখবো, রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় করা হলো। 5 তারিখের পরে কি আছে, 10 তারিখ, 10 জুলাই কি বলছে, দেখো রাশেদ অ্যান্ড কংকের নিকট থেকে নগদে বিক্রয় 37,000 টাকা। যেহেতু নগদে বিক্রয় করছি তাহলে রাশেদ অ্যান্ড কং এই আমাদের লিখতে হবে না, অর্থাৎ নগদে বিক্রয় করছি তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু বিক্রয় করছি বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে আমরা তারিখ দেবো আগে, জুলাইয়ের 10 তারিখ। যেহেতু নগদে বিক্রয় করছি এই জন্য নগদান হিসাব কি হবে, ডেবিট। আমরা কী করছি, বিক্রয় করছি, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা একটা ব্যাখ্যা দিয়ে দেব, নগদে বিক্রয় করা হলো। কত টাকার পণ্য আমরা বিক্রয় করেছি, 37,000 টাকা, তাহলে আমরা এখানে ডেবিট কলামে 37,000 টাকা নেব। ক্রেডিট কলামও কি, আমরা 37,000 টাকা নেব। যেহেতু আমাদের উদ্দীপকে 5 এবং 10 জুলাই তারিখের লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করতে বলছে, তো আমরা 5 এবং 10 তারিখের লেনদেন জাবেদা লিপিবদ্ধ করেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে যোগ করে দেব। তো 25,000 আর যদি আমরা 37,000 টাকা যোগ করি তাহলে আমাদের কত হয়, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি নিই। দেখো 25,000 যোগ হচ্ছে 37,000 কত হয়, 62,000 টাকা। তো আমরা এখানে লিখবো 62,000 টাকা। ক্রেডিট পয়সা কী হবে, 62,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশনে বলেছিল না, বড়ুয়া নার্সারি 5 ও 10 জুলাই লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করে। আমরা 5 এবং 10 তারিখের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করলাম, তাহলে আমাদের ক নম্বর শেষ।
তো ক নম্বরের পরে কি আছে, খ নম্বরে কি বলছে, রহিম অ্যান্ড সন্স হিসাব এবং নগদান হিসাবে টি ছকে খতিয়ানভুক্ত করো। তো আমরা টি ছকের জন্য একটা ছক নেব। আমরা জানি টি ছকটা আমরা দুইটা ভাগে ভাগ করি, অর্থাৎ বাম পাশে 4টা কলাম থাকে এবং ডান পাশেও কি 4টা কলাম থাকে। তো যেহেতু রহিম অ্যান্ড সন্স হিসাবের আমরা খতিয়ান করবো এখন টি ছকে, তাহলে আমরা এই উদ্দীপক থেকে দেখবো যে কোথায় কোথায় রহিম অ্যান্ড সন্স অন্তর্ভুক্ত আছে। দেখো 5 তারিখে রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে আমরা কি করছি, গাছ ও বীজ ক্রয় করছি। তো ক্রয় করার ফলে কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ রহিম অ্যান্ড সন্স হিসাব হয়ে গেছে ক্রেডিট। তাহলে টাকাটা ক্রেডিট পাশে যাবে, যেহেতু আমরা এখন খতিয়ান করতেছি। ক্রেডিট পাশে কত টাকা নিব, আমরা কত টাকা বিক্রি করছি, 25,000 টাকা ক্রয় করছি, সরি, তো 25,000 টাকা নিব। যেহেতু ক্রয় করেছিলাম সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট এবং রহিম অ্যান্ড সন্স হিসাব হয়েছে ক্রেডিট। তাহলে আমরা টাকাটা ক্রেডিট পাশে নিয়েছি, তাই বিপরীত এন্ট্রি কি ক্রয়, তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব। কত তারিখ এটা, 2017 জুলাই 5 তারিখ। তো আমরা নিলাম। এরপর আমরা দেখব আমাদের আর কোনো রহিম অ্যান্ড সন্স হিসাব আছে কিনা। 10 তারিখেরটা যেহেতু রাশের দাম সন্স এখানে যাবে না। দেখো 19 তারিখ কি বলছে, গাছ ফেরত দেওয়া হলো 2500 টাকা। তো যেহেতু ফেরত দিয়েছি তার মানে কি আমরা ক্রয় করছিলাম, ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দিয়েছি। তাহলে ফেরত দিলে কি হবে, দেখো আগে যখন আমরা ক্রয় করেছিলাম ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট হয়েছে। তো এখন যেহেতু আমরা ফেরত দিয়েছি তাহলে সেক্ষেত্রে কি হবে, রহিম অ্যান্ড সন্স হিসাব ডেবিট হয়ে যাবে, এবং যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি এই জন্য ক্রয় ফেরত হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে যেহেতু রহিম অ্যান্ড সন্স হিসাব কি এক্ষেত্রে ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসাবো। কত টাকার পণ্য আমরা ফেরত দিচ্ছি, 2500 টাকা। বিপরীত দিনটি কি, ক্রয় ফেরত হিসাব। তাহলে আমরা ক্রয় ফেরত দিব, ক্রয় ফেরত হিসাব। কত তারিখ, 2017 জুলাইয়ের কয় তারিখে আমরা ফেরত দিচ্ছি, 19 তারিখে। তো ফেরত দিলাম আমরা কত টাকা, 2500 টাকার পণ্য ফেরত দিয়েছি, তারপর 2500 টাকা নিয়েছি। আমাদের কিন্তু আর উদ্দীপকের মধ্যে আর কিন্তু রহিম অ্যান্ড সন্স, যেহেতু রহিম অ্যান্ড সন্স হিসাব নেই, সুতরাং এখন আমরা কি করব, এটা যেটা নির্ণয় করব। তো আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে আমাদের বেশি আছে, তো ক্রেডিট পাশটার যোগফলটা আমরা আগে নামাবো, 25,000 টাকা। যেহেতু ডেবিট পাশে কি 25,000 টাকা নেই, সুতরাং ডেবিট পাশেও কি আমাদের 25,000 টাকা নিতে হবে। তাহলে আমরা কিভাবে নেব, দেখো আমরা 25,000 টাকা এখানে লিখি। তো আমরা ডেবিট পাশেও কি 25,000 টাকা বসালাম। তো 25,000 টাকা বসানোর পরে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ ডেবিট পাশে আমাদের যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা কি যোগ করে এই অ্যামাউন্ট থেকে আমাদের মাইনাস করতে হবে। অর্থাৎ 25,000 টাকা থেকে আমরা 2500 টাকা মাইনাস দিলে আমাদের কত থাকে, 22,500 টাকা। অর্থাৎ ডেবিট পাশে আমার 22,500 টাকা কি আছে, কম আছে। যেহেতু কম আছে, কম টাকাটা আমরা কি করি, ব্যালেন্স সিডি দিয়ে নিই। তাহলে লিখবো ব্যালেন্স সিডি। আর আমরা জানি ব্যালেন্স সিডিটা মাসের কোন তারিখ হয়, শেষ তারিখ হয়। যেহেতু জুলাই মাস 31 তারিখ, এই জন্য আমরা লিখবো জুলাই 31 তারিখ। ব্যালেন্স সিডি কত টাকা পেলাম আমরা, 22,500 টাকা। আমরা জানি কি ব্যালেন্স সিডি টাকা পরবর্তী মাসের 1 তারিখ কি হয়ে যায়, ব্যালেন্স বিডি হয়ে যায়। তাহলে যেহেতু ব্যালেন্স সিডি হচ্ছে তোমার ডেবিট পাশে, তাহলে আমাদের বিডিটা হয়ে যাবে কি ক্রেডিট পাশে। অর্থাৎ জুলাইয়ের পরে কোন মাস আছে আমাদের, আগস্ট। তাহলে আমরা লিখবো আগস্টের কয় তারিখ, 1 তারিখ, ব্যালেন্স বিডি কত টাকা আছে, 22,500 টাকা। অর্থাৎ যে পরিমাণ টাকাটা আমার সিডি হবে সেই পরিমাণ টাকাটা পরবর্তী মাসের 1 তারিখে বিডি হয়ে যাবে। আশা করি রহিম অ্যান্ড সন্সের টি ছকটা তোমরা বুঝতে পারছো। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নগদান হিসাবে টি ছক। তো নগদান হিসাবে টি ছক করার জন্য আমার প্রথমে কি করতে হবে, জাবেদাগুলা খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আমার নগদান আছে। যেহেতু 5 তারিখের লেনদেনে কি নেই, নগদ নাই, ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। তাহলে 5 তারিখটা এখানে যাবে না। 10 তারিখ কি আছে, রাশেদার কঙ্কের নিকট নগদে বিক্রয় করছি। দেখো যেহেতু নগদে বিক্রয় করছি এক্ষেত্রে জাবেদা কি হয়, নগদান হিসাব ডেবিট। তাহলে টাকাটা ডেবিট কলামে বসাবো, কত, 37,000 টাকা। ডেবিট দিকে বসাবো 37,000 টাকা। তো 37,000 টাকা বসালাম। তো বিপরীত এন্ট্রি কি আছে, বিক্রয় হিসাব। তাহলে বিবরণের ঘরে লিখবো আমরা বিক্রয় হিসাব। কয় তারিখের লেনদেন এটা, 10 তারিখে। তাহলে 2017 জুলাই
10। তো জুলাইয়ের 10 তারিখে কি হলো, নগদ হিসাব ডেবিট, টাকাটা আমরা ডেবিট কলামে বসাইছি, বিপরীত লেনদেন ছিল কি বিক্রয়, আমরা বিক্রয় হিসাব লিখেছি। তাহলে 10 তারিখ লেনদেন শেষ। 19 তারিখ কি বলছে, গাছ ফেরত দেওয়া হলো। যেহেতু গাছ ফেরত দিছি, এক্ষেত্রে কি হয়, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নগদ নাই, তাহলে 19 তারিখের লেনদেনটা আমরা এখানে নিতে পারবো না। 30 তারিখ কি বলছে, কর্মচারীকে বেতন দেওয়া হলো 4500 টাকা। যেহেতু কর্মচারীকে বেতন দিচ্ছি, অর্থাৎ নগদ টাকা আমার চলে গেছে, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা আমরা কি করব, 4500 টাকা ক্রেডিট পাশে নিব। আমরা যেহেতু নগদের কি করতেছি খতিয়ান, তাহলে যেখানে নগদ যেটা হবে, অর্থাৎ ডেবিট হলে ডেবিট পাশে নেব, ক্রেডিট হলে ক্রেডিট পাশে নেব। যেহেতু এক্ষেত্রে কি হলো, নগদান হিসাব ক্রেডিট হলো, তাহলে টাকাটা ক্রেডিট কলামে বসাবো 4500 টাকা। বিপরীতে এখানে কি আছে, যেহেতু আমরা কি করছি, কর্মচারীকে বেতন দিচ্ছি, তাহলে বেতন হিসাব হবে, তারিখটা দিন 2017 জুলাই। কয় তারিখে আমরা বেতন দিয়েছি, জুলাই 30 তারিখে। তাহলে আমরা এখানে লিখব জুলাই 30। তো আমাদের 30 তারিখে লেনদেন পোস্টিং করা শেষ। এরপর কি আছে, 31 তারিখে কি বলছে, বিজ্ঞাপন ব্যয় 1500 টাকা। যেহেতু বিজ্ঞাপন ব্যয়, আর আমরা জানি ব্যয় যেটা সেটা হচ্ছে ডেবিট হয়, যেহেতু আমরা কি করছি, বিজ্ঞাপন ব্যয় করছি, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে টাকাটা আমরা ক্রেডিট কলামে বসাবো 1500 টাকা। বিপরীতে কি লিখবো, বিজ্ঞাপন হিসাব। যেহেতু বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদের আমরা খতিয়ান করতেছি, তাই নগদটা ডেবিট হলে ডেবিট দিকে নেব, ক্রেডিট হলে ক্রেডিট পাশে টাকাটা নেব। এটা কয় তারিখে, জুলাইয়ের 31 তারিখ। তাহলে আমরা তারিখটা দিই। দেখো আমাদের যে উদ্দীপকগুলো ছিল, উদ্দীপকগুলো থেকে যেগুলো আমরা নগদ পেয়েছি, আমরা সেগুলোর লেনদেন আমরা অন্তর্ভুক্ত করেছি। তো এখন যেহেতু আমাদের যে নির্ণয় করতে হবে, তো এখন যে পাশটা আমাদের বড় মনে হবে সেই পাশটা আগে যোগ করব। তোমরা দেখো, ডেবিট পাশে আমার 37,000 টাকা আছে, আর ক্রেডিট পাশে আছে 4500 আর হলো 1500 টাকা। তাহলে ডেবিট পাশ অবশ্যই বড়, আমরা ডেবিট পাশে 37,000 টাকা লিখব। আমার ক্রেডিট পাশে কি করতে হবে, 37,000 টাকা নিতে হবে। কিন্তু আমার ক্রেডিট পাশে কি 37,000 টাকা আছে, নেই। তো যেহেতু নেই, তাহলে আমরা যে টাকা কম আছে সেটা ব্যালেন্স শিটে দিয়ে নেব। তাহলে এখানে আমরা 37,000 টাকা থেকে মাইনাস দেবো কত, 1,500 টাকা, মাইনাস হচ্ছে 4,500 টাকা। টোটাল 31,000 টাকা কি আছে, কম আছে ক্রেডিট পাশে। তাহলে আমরা এখানে লিখবো 31,000 টাকা। আমরা যে জানি যে টাকাটা কম থাকে সেটা ব্যালেন্স সিডি দিয়ে নিই। যেহেতু জুলাই মাস 31 তারিখ, তাহলে আমরা এখানে তারিখটা দেবো 31। আর এই ব্যালেন্স সিডির টাকা পরবর্তী মাসে কি হয়ে যায়, 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যায়। তো জুলাইয়ের পরে কি মাস, আগস্ট। কয় তারিখে, 1 তারিখে ব্যালেন্স বিডি কত টাকা, এখানে 31,000 টাকা। তাহলে আমাদের খ নম্বরে বলেছিল রহিম অ্যান্ড সন্স হিসাব এবং নগদান হিসাব টিচকে অন্তর্ভুক্ত করো। আমরা রহিম অ্যান্ড সন্স হিসাব এবং নগদান হিসাব টিচকে অন্তর্ভুক্ত করলাম। আমাদের খ নম্বর শেষ। খ নম্বর পরে কি আছে, গ নম্বর। গ নম্বরে কি বলছে, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন ও বিজ্ঞাপন হিসাবে চলমান জেরছকে প্রস্তুত করে। তো প্রথমে আমরা ক্রয় হিসাবে চলমান জেরছকে করব। তো এটার জন্য আমরা একটা ছক নিব। আমরা ছকটা নিয়ে রেখেছি। তো আমাদের যে উদ্দীপকগুলো আছে, উদ্দীপকগুলো থেকে যেখানে ক্রয় জড়িত আছে, অর্থাৎ যেখানে আমরা ক্রয় পাবো, সেই ক্রয়ের লেনদেনগুলো কি করব, ক্রয় হিসাবে খতিয়ানে অন্তর্ভুক্ত করব। তো জুলাই 5 তারিখে রহিম সঞ্চয়ের নিকট থেকে আমরা কি করছি, ক্রয় করছি। তাহলে ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে নিব। কত টাকার পণ্য ক্রয় করছি, 25,000 টাকা। তো যেহেতু ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, এর বিপরীতে কি ছিল, রহিম অ্যান্ড সন্স হিসাব বা পাওনাদার হিসাব। তাহলে এখানে আমরা লিখব পাওনাদার হিসাব। আমরা যেহেতু পাওনাদারের নাম উল্লেখ আছে, এই জন্য আমরা এখানে ব্র্যাকেটে কি লিখব, পাওনাদারের নামটা উল্লেখ করে দেব, রহিম অ্যান্ড সন্স। কত তারিখ, 2017 সালের জুলাইয়ের 5 তারিখ। তাহলে আমরা 2017 লিখব, জুলাই 5 তারিখ। যেহেতু টাকাটা ডেবিট কলামে বসছে, সুতরাং যেটাও কি ডেবিট জের হয়ে যাবে, কত টাকা, 25,000 টাকা। তো আমরা উদ্দীপকটা যখন দেখেছি, উদ্দীপকটা দেখছি আমাদের ক্রয় কিন্তু একটাই ছিল, সুতরাং ক্রয় হিসাবে যে চলমান যে ছকের খতিয়ান সেটা প্রস্তুত করা শেষ। এরপর আমরা কি করব, বিক্রয় হিসাবের
খতিয়ান করব। তো বিক্রয় হিসাবের জন্য আমরা আবার একটা চলমান জের ছক নিব। তো উদ্দীপকে আমরা যেগুলো বিক্রয় পাবো সেই বিক্রয়ের লেনদেনগুলো কি করব, বিক্রয় হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা 10 তারিখে কি করছিলাম, বিক্রয় করছি। তাই যেহেতু বিক্রয় করছি, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকাটা আমরা ক্রেডিট কলামে নেব। কত টাকা পণ্য বিক্রয় করছি, 37,000 টাকা। আমরা এটা কিসে বিক্রয় করছি, নগদে বিক্রয় করছি। তাহলে নগদান হিসাব ডেবিট ছিল, তাহলে আমরা বিবরণী ঘরে লিখব কি নগদান হিসাব 2017 সালের জুলাই 10 তারিখ। তো জুলাই 10 তারিখ আমরা নিলাম। আমরা টাকাটা ক্রেডিট কলামে নিচে, যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট আর আমরা এখন বিক্রয় হিসাবে খতিয়ান করতেছি, তাহলে যেটাও কি ক্রেডিট জের হয়ে যাবে কত, 37,000 টাকা। আমাদের উদ্দীপকে আর কিন্তু বিক্রয় নেই, যেহেতু আর আমাদের বিক্রয় নেই, তাহলে বিক্রয় হিসাবের খতিয়ান প্রস্তুত করাও শেষ। এরপর আমরা তো কি করব, বেতন হিসাবে, অর্থাৎ বেতন হিসাবের যে খতিয়ান আছে সেটা আমরা করব। তো বেতন হিসাবের জন্য আলাদা একটা আমরা ছক নেব। তো বেতন হিসাব দেখো, 30 তারিখে কর্মচারীকে বেতন প্রদান করা হলো। তাহলে কর্মচারীকে যেহেতু বেতন দিচ্ছি, তাহলে বেতন আমাদের জন্য খরচটা কি হয়, ডেবিট হয়। বেতন হিসাব কি হবে, ডেবিট। তাহলে টাকাটা ডেবিট কলামে বসাবো 4,500 টাকা। ডেবিট কলামে বসালাম 4,500 টাকা। এটা কত সাল, 2017 সালের জুলাই 30 তারিখ। জুলাই 30 তারিখে কি হয়েছে, কর্মচারীকে বেতন দিয়েছে। তাহলে বেতন হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিবরণী ঘরে আমরা লিখব কি নগদান হিসাব। যেহেতু বেতন হিসাব ডেবিট, টাকাটা ডেবিট দিকে আমরা নিয়েছি এবং যেটাও কি ডেবিট জের হয়ে যাবে 4,500 টাকা। আমাদের আর যেহেতু বেতন হিসাব নেই, তাহলে বেতন হিসাবের যে চলমান যে সব প্রস্তুত করা সেটাও কিন্তু শেষ। এরপর আমাদের কি আছে, বিজ্ঞাপন হিসাবের চলমান জের ছক করব। এই জন্য বিজ্ঞাপন হিসাবের জন্য আলাদা আর একটা চলমান জের ছক নিব। তো বিজ্ঞাপন আমরা দেখছি যখন উদ্দীপকটা পড়ছি 31 তারিখে একটাই আছে, তাহলে এই 31 তারিখের একটা লেনদেনে কি করব, পোস্টিং করব। বিজ্ঞাপন যেহেতু আমাদের জন্য কি একটা খরচ, এই জন্য বিজ্ঞাপন হিসাব কি হবে, ডেবিট। তাহলে ডেবিট দিকে টাকাটা নিব। কত টাকার বিজ্ঞাপন, 1500 টাকা। তাহলে আমরা 1500 টাকা ডেবিট দিকে নিলাম। কি করছি, আমরা নগদে বিজ্ঞাপন দিচ্ছি, এই জন্য নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে বিবরণী ঘরে আমরা কি লিখব, নগদান হিসাব। কয় তারিখে এটা, 2017 সালের জুলাই, কয় তারিখে, জুলাই 31 তারিখে। যেহেতু বিজ্ঞাপন ব্যয়, আমাদের ব্যয়টা কি হয় আমরা জানি, ডেবিট হয়। এই জন্য টাকাটা ডেবিট কলামে বসাইছি। যেহেতু ডেবিট কলামে বসছে, যেটাও কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আমাদের যেহেতু বিজ্ঞাপন ব্যয় একটাই ছিল, তাহলে বিজ্ঞাপন ব্যয়েরও কি চলমান যে প্রস্তুত করা শেষ। আমাদের গ নম্বর অপশনে বলেছিল ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন ও বিজ্ঞাপন হিসাবে চলমান যে ছক প্রস্তুত করা। আমরা চলমান যে ছকে প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা চলমান যে ছক প্রস্তুত করলাম। তাহলে আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবে, বাসায় বসে অবশ্যই অঙ্কটাই প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে আরও কঠিন মনে হবে। তাই তোমরা প্রতিনিয়ত যেটা করবে সেটা হচ্ছে যতটুকু সময় পাও অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা সেটাও জানাও। তোমরা যদি না জানো, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি কিছুই বুঝতে পারবো না। তাই তোমরা দয়া করে যেটা করবে সেটা হচ্ছে ভিডিওগুলোর নিচে অবশ্যই ভিডিওটা দেখার শেষে বা মাঝামাঝি অবস্থায় অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।